হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা আলোচনা করব এসএসসির একটি সহজ টপিক নিয়ে এবং এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তোমাদের ভালো মার্কস অর্জন করার জন্য। আর এই টপিকটি হলো পাংচুয়েশন অ্যান্ড ক্যাপিটালাইজেশন। আজকের ভিডিওতে আমরা এই টপিকটির সকল নিয়ম সম্পর্কে আলোচনা করব এবং পরবর্তীতে আমরা এর বোর্ড কোশ্চেন সলভ করার চেষ্টা করব। সো চলো শুরু করি। পাংচুয়েশন অ্যান্ড ক্যাপিটালাইজেশন। প্রথমে যদি পাংচুয়েশনগুলো দেখি, পাংচুয়েশনের মধ্যে আমরা সবার আগে যে পাংচুয়েশন মার্কসটি দেখি সেটি হলো ফুল স্টপ। ফুল স্টপ খুবই সহজ একটি পাংচুয়েশন মার্কস, এর ইউজেস খুবই সহজ। আমরা ছোটবেলা থেকে এটি ব্যবহার করে আসছি। আমরা ছোটবেলা থেকে শিখে আসছি যে এই ফুল স্টপ চিহ্নটি বাক্যের শেষে বসে। তবে সব ধরনের সেন্টেন্সের শেষেই কিন্তু ফুল স্টপ ব্যবহার করা যায় না। ফুল স্টপ ব্যবহার করতে হবে আমাদের নির্দিষ্ট কিছু সেন্টেন্সের শেষে। যেমন আমরা অ্যাসার্টিভ, ইম্পারেটিভ এবং অপটেটিভ সেন্টেন্সের শেষে শুধুমাত্র ফুল স্টপ বসাতে পারবো। কোনো ধরনের কোশ্চেন মার্ক অথবা এক্সক্লেমেটরি সেন্টেন্সের শেষে আমরা এই চিহ্ন ব্যবহার করতে পারবো না। তাহলে আমাদের অ্যাসার্টিভ এবং ইম্পারেটিভ সেন্টেন্স এবং অপটেটিভ সেন্টেন্স চিনে নিতে হবে আগে। এটা যদি আমরা চিনতে চাই তাহলে দেখি। তার আগে এখানে কয়েকটা এক্সাম্পল আমরা দেখে নিই। আমাদের সেন্টেন্স এতে বলা হচ্ছে দ্য বয় গোজ টু স্কুল, এই বাক্যের শেষে ফুল স্টপ ব্যবহার করা হচ্ছে। বি নম্বর সেন্টেন্সটা আছে ওপেন দ্য ডোর, ফুল স্টপ হবে। এবং সি নম্বর বাক্যে দেয়া আছে মে ইউ লিভ লং, এই বাক্যের শেষে ফুল স্টপ ব্যবহার করা হয়েছে। এই বাক্যগুলো লক্ষ্য করলে আমরা এদের সেন্টেন্স আইডেন্টিফাই করতে পারবো। তার আগে চলো আমরা সেন্টেন্স আইডেন্টিফিকেশনের সিস্টেমটা জেনে নিচ্ছি। অ্যাসার্টিভ সেন্টেন্স চেনার উপায়। এই সেন্টেন্সটি শুরু হবে নাউন অথবা প্রোনাউন দিয়ে। নাউন অথবা প্রোনাউন ব্যবহার করে শুরু হবে অ্যাসার্টিভ সেন্টেন্স, যেটি একটি বাক্যের সাবজেক্ট হিসেবে বিবেচিত হবে। তার মানে যেই সেন্টেন্সটি শুরু হচ্ছে নাউন অথবা প্রোনাউন দিয়ে, তার শেষে আমরা ফুল স্টপ ব্যবহার করতে পারি। এরপর আমরা দেখতে পাচ্ছি ইম্পারেটিভ সেন্টেন্স। আমরা জানি ইম্পারেটিভ সেন্টেন্সের মাধ্যমে কিছু করতে বলা হয় অথবা কিছু করতে নিষেধ করা হয়। আর এই ধরনের বাক্যগুলো V1 অথবা লেট দিয়ে শুরু হয় এবং তারপর অবজেক্ট থাকে, এবং এই ধরনের বাক্যের শেষে আমরা ফুল স্টপ ব্যবহার করব। আর বাকি থাকে অপটেটিভ সেন্টেন্স। অপটেটিভ সেন্টেন্সের শুরুটা হয় মে অথবা লং ব্যবহার করে, মে অথবা লং, এবং এরপরে সাবজেক্ট থাকে। তাহলে এই ধরনের বাক্য অ্যাসার্টিভ, ইম্পারেটিভ এবং অপটেটিভ, এগুলো আমরা খুব সহজেই চিনতে পারবো এবং এই বাক্যগুলো শেষে আমরা ব্যবহার করব ফুল স্টপ। পরবর্তীতে যদি আমরা দেখি ফুল স্টপের আরো একটা নিয়ম, এটা হলো অ্যাব্রিভিয়েশন, অর্থাৎ কোনো শব্দের সংক্ষিপ্ত রূপ। যেমন MA, USA, এই শব্দগুলোকে সংক্ষিপ্ত করার জন্য প্রত্যেকটা বর্ণের শেষে ফুল স্টপ ব্যবহার করা হচ্ছে। এই ফুল স্টপকে অনেক সময় ডট বলে সম্বোধন করা হয়। তবে এখনকার দিনে এই ডটের ব্যবহারটা খুব বেশি দেখা যায় না, আমরা শব্দগুলোকে নর্মালি লিখতে পারি। পরবর্তীতে যে পাংচুয়েশন মার্কসটা আমাদের সামনে আছে সেটি ইন্টারোগেটিভ সেন্টেন্স। আমরা সবাই জানি প্রশ্ন করতে প্রশ্নবোধক বাক্যের শেষে এই চিহ্নটি ব্যবহার করতে হয়। সো at the end of interrogative sentence we use imperative sentence. তাহলে আমরা কিভাবে চিনবো interrogative sentence? Identifying interrogative sentences. সো ইন্টারোগেটিভ সেন্টেন্সের শুরুটা হয় দুইটা উপায়, হয় অক্সিলারি ভার্ব দিয়ে শুরু হবে, না হলে WH ওয়ার্ড দিয়ে শুরু হবে। একটা কথা, WH ওয়ার্ড যদি থাকেও তারপরও কিন্তু অক্সিলারি ভার্ব থাকবে। তার মানে অক্সিলারি ভার্ব প্রথমের দিকে, মানে সাবজেক্টের আগে থাকা বাধ্যতামূলক। এই ধরনের বাক্য দেখলে আমরা তার শেষে প্রশ্নবোধক চিহ্নের ব্যবহারটা করতে পারবো। পরবর্তী স্লাইডে আমরা কোশ্চেন মার্কের এক্সাম্পল দেখতে পাচ্ছি। মে আই কাম ইন স্যার, এখানে মে শব্দটা এই অক্সিলারি ভার্ব হিসেবে ব্যবহার করা হচ্ছে, আই সাবজেক্ট এবং কাম শব্দটি ভার্ব। আর নিচের বাক্যে ওয়াই
ডিড ইউ গো টু, ওয়াই ডিড ইউ গো দেয়ার, এখানে ওয়াই ডব্লিউ ইস ওয়ার্ড, ডিড অক্সিলারি ভার্ব এবং ইউ সাবজেক্ট হিসেবে কাজ করছে। সো এটি একটি ইন্টারোগেটিভ সেন্টেন্স, আমরা কোশ্চেন মার্ক ব্যবহার করতে পারি। এরপর আমরা দেখতে পাবো কমা এর ব্যবহার। এটি অত্যন্ত বহুল ব্যবহৃত একটি পাংচুয়েশন। আমরা জানি একটি সেন্টেন্সের একই পার্শ্ব স্পেসযুক্ত শব্দ যদি দুইটি বা তার থেকে বেশি থাকে, তাহলে আমরা প্রত্যেকটার পর কমা এবং শেষের শব্দের আগে এন্ড ব্যবহার করে থাকি। চলো দেখে আসি উদাহরণটা কেমন হবে। আমাদের এখানে কয়েকটা নাম দেয়া আছে, রহিম, করিম, আসাদ অ্যান্ড হারুন আর ইন দ্য সেম ক্লাস, তারা একই ক্লাসে পড়ে। এই বাক্যে রহিম, করিম, আসাদ তিনটে ছেলের নাম এবং এগুলো প্রপার নাউন, পরপর লেখা আছে বলে প্রত্যেকের পর আমরা কমা ব্যবহার করেছি। আর হারুন শব্দটি শেষে লেখা আছে বলে তার আগে এন্ড ব্যবহার করা হচ্ছে। কমার দ্বিতীয় ব্যবহার হিসেবে আমরা দেখতে পারি কেস ইন অ্যাপোজিশন। অ্যাপোজিশনটা মূলত পরিচয় বহন করে, কোনো কিছুর বা কোনো মানুষের পরিচয় বা ব্যাখ্যা প্রদান করার জন্য যে শব্দগুলো ব্যবহার করা হয় তাদেরকে অ্যাপোজিশন বলা হয়, এবং এই অ্যাপোজিশনের আগে এবং পরে দুই পাশেই কমা ব্যবহার করতে হয়। আমি আবার বলছি, অ্যাপোজিশনের আগে এবং পরে দুই পাশে কমা ব্যবহার করতে হয়। এক্সাম্পল যদি আমরা দেখি, মিস্টার জালালউদ্দিন আহমেদ, এটা একজনের নাম। প্রিন্সিপাল অফ ঢাকা কলেজ, এটুকু জালালউদ্দিন আহমেদের পরিচয়। সো আমরা দেখতে পাচ্ছি এই পরিচয়ের দুই পাশেই কমা ব্যবহার করা হচ্ছে, তার মানে কেস ইন অ্যাপোজিশনের দুই পাশে কমা ব্যবহার করতে হবে। আমরা কমার পরবর্তী নিয়ম যদি দেখি, সম্বোধন পদের পরে কমা বসে। সম্বোধন মানে কাউকে ডাকা হবে, এখানে নাম ধরে ডাকা হতে পারে অথবা কোনো সম্পর্কের শব্দ বলে ডাকা হতে পারে। আমাদের এই বাক্যে যেমন ফ্রেন্ডস লিসেন টু মি, বন্ধুদেরকে ডাকা হচ্ছে। ফ্রেন্ডস এই শব্দটুকু সম্বোধন করার জন্য ব্যবহার করা হচ্ছে, তাই এরপরে কমা এবং বাকি অংশটুকু পরবর্তীতে হবে। পরবর্তী অংশে আমরা দেখতে পাচ্ছি ডিরেক্ট স্পিচের ব্যবহার। ডিরেক্ট স্পিচ যারা ন্যারেশন করার অভিজ্ঞতা আছে যাদের, তারা এটি খুব ভালো বুঝতে পারবে। ডিরেক্ট স্পিচ বা ন্যারেশনের যে উক্তি থাকে, এর রিপোর্টিং ভার্বের পরে আমরা অনেক সময় সেইড এর ব্যবহার দেখতে পারি। এই সেইড এর পরে এই যে এই শব্দটি হি সেইড আই শ্যাল গো, এই বাক্যের ভেতরে সেইড যে অংশটুকু আছে এটুকু রিপোর্টিং ভার্ব নামে পরিচিত। এরপরে আমাদের কমা ব্যবহার করতে হবে। আবার আরো একটা কথা আছে, যদি রিপোর্টিং ভার্ব বাক্যের শেষে থাকে এবং রিপোর্টেড স্পিচ মানে ইনভার্টেড কমার ভেতরের অংশ আগে থাকে, তাহলে আমাদের অ্যাসার্টিভ সেন্টেন্সে ফুল স্টপের পরিবর্তে কমা ব্যবহার করতে হবে। এটা ছিল কমার ব্যবহার 4 নম্বরটা। এরপরে আমরা ইনভার্টেড কমার ব্যবহার দেখতে পাবো। ইনভার্টেড কমা আমরা একটু আগে দেখে এসেছি আমাদের পূর্ববর্তী স্লাইডে। এইখানে রিপোর্টেড স্পিচ যেটুকু ছিল এই ব্যবহারটা আমরা পরবর্তীতে দেখতে পাবো। রিপোর্টেড স্পিচ এর আগে ও পরে ইনভার্টেড কমা ব্যবহার করতে হয়। উদাহরণ হিসেবে যদি আমরা দেখি, আর ইউ হাংরি, এই কথাটুকু বলা হচ্ছে এবং এই কথাটুকু বলছেন দ্য ম্যান। তাহলে যে অংশটুকু বক্তার কথা ওইটুকুকে আমরা রিপোর্টেড স্পিচ বলতে পারি এবং এর দুই পাশে আমরা ইনভার্টেড কমা ব্যবহার করব। ইনভার্টেড কমার আরো একটি ব্যবহার আমরা দেখতে পাচ্ছি, নাম বা শব্দের উদ্ধৃতি। কোনো নাম বা শব্দের উদ্ধৃতি যদি আমরা দিতে চাই তাহলে ইনভার্টেড কমা ব্যবহার করা হয়। যেমন হ্যামলেট ইজ রিটেন বাই উইলিয়াম শেক্সপিয়ার। হ্যামলেট একটি বইয়ের নাম, এটা উদ্ধৃতি আকারে প্রকাশ করা হচ্ছে, তাই এর দুই পাশে আমরা ইনভার্টেড কমা ব্যবহার করতে পারি। সো এই পর্যন্ত আমরা ইনভার্টেড কমার ব্যবহার দেখতে পেলাম। এরপরে এক্সক্লেমেশন মার্ক। এক্সক্লেমেশন মার্ক শুধুমাত্র এক্সক্লেমেটরি সেন্টেন্সের শেষে বসে, এটা আমরা অনেকে মনে করি, তবে ইন্টারজেকশন যে ওয়ার্ডগুলো আছে তাদের পরেও আমরা এক্সক্লেমেশন মার্ক ব্যবহার করতে দেখি। এখন প্রশ্ন হতে পারে ইন্টারজেকশন ওয়ার্ড কোনগুলো? তো অত্যন্ত সহজ, এক্সক্লেমেটরি সেন্টেন্সের যে শব্দগুলো বাক্যের প্রথমে ব্যবহার করা হয় তাদেরকে
ইন্টারজেকশন ওয়ার্ড বলে, যা বিস্ময় প্রকাশ করে অনেক সময়। এটা দেখে আমরা চিনতে পারবো আইডেন্টিফাইং এক্সক্লেমেটরি সেন্টেন্স। আমরা কিভাবে চিনবো এক্সক্লেমেটরি সেন্টেন্স কোনগুলো? একটা বাক্য যখন শুরু হয় ওয়ার্ড অথবা হাউ ব্যবহার করে এবং তারপর অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব থাকে এবং বাক্যের শেষের দিকে সাবজেক্ট এবং ভার্ব লক্ষ্য করা যায়, এই ধরনের বাক্যকে আমরা এক্সক্লেমেটরি সেন্টেন্স বলবো। এবং এই ধরনের বাক্যের শেষে আমরা এই এক্সক্লেমেটরি যে এক্সক্লেমেশন মার্ক ব্যবহার করা হবে। পরবর্তীতে আমরা দেখব কোলনের ব্যবহার। এটি আমাদের 6 নম্বর পাংচুয়েশন হিসেবে বিবেচিত। আমরা 7টির মতো পাংচুয়েশন মার্কের ব্যবহার দেখব। কোলন অত্যন্ত সহজ এর ব্যবহার। আমরা যখন ডায়লগ লিখি অথবা ড্রামা বা নাটক পড়ি তখন দেখি ডায়লগের যে বক্তা থাকে তার নামের পরে কোলন ব্যবহার করা হয়। ঠিক এরকম বকুল বলল, মানে বকুল নামের পরে আমরা কোলন ব্যবহার করছি, হাউ আর ইউ। এরপর মুকুল বলে আই এম ফাইন, মুকুল নামের পরেও কিন্তু আমরা এই কোলন ব্যবহার করছি। সো কোলনের ব্যবহারটা এরকম যে ডায়লগের বক্তার নামের পর আমরা কোলন ব্যবহার করব। কোলনের আরো একটা বিশেষ ব্যবহার আছে, যখন আমরা কোনো সেন্টেন্সের কোনো একটা বিষয়ে উদাহরণ দিতে যাব। যেমন আমরা যদি এই বাক্যে দেখি there are two types of examples, there are two types of boys, দুই রকমের বয়েস আছে। এরপরে আমরা উদাহরণ হিসেবে বলি অ্যাক্টিভ ভয়েস এবং প্যাসিভ ভয়েস। এই বাক্যে আমরা ভয়েসের উদাহরণ দিতে গিয়ে উদাহরণগুলো লেখার আগে কোলন শব্দটা ব্যবহার করে নিয়েছি, কোলন চিহ্নটি ব্যবহার করে নিয়েছি। এরপর অ্যাপোস্ট্রফি এবং আমাদের শেষ পাংচুয়েশন মার্ক হিসেবে বিবেচিত হবে। এই 7টা পাংচুয়েশন মার্ক আমরা যদি ভালো করে চর্চা করতে পারি তাহলে আমরা প্রশ্ন সমাধান করতে পারবো তোমাদের সিলেবাসভুক্ত যেটুকু গ্রামার আছে পাংচুয়েশনের ব্যাপারে। সো অ্যাপোস্ট্রফির ব্যবহারটা আমরা দেখি। পজেসিভ কেস, পজেসিভ বলতে আসলে মালিকানা বোঝানো হয়। এই ধরনের কেসে অ্যাপোস্ট্রফি ব্যবহার করা হয়। উদাহরণ এখানে দেওয়া আছে, দিস ইজ রহিমস বুক। রহিম এর বোঝানোর জন্য রহিম নামের পরে আমরা একটি অ্যাপোস্ট্রফি ব্যবহার করে এস ব্যবহার করেছি। তাহলে পজেসিভ কেসে নামের পরে অ্যাপোস্ট্রফি এবং তার সাথে এস যুক্ত করতে হয়। অ্যাপোস্ট্রফির আরো একটা বিশেষ ব্যবহার রয়েছে, এটি হলো কোনো শব্দ যখন আমরা সংক্ষেপ করতে চাই, কোনো একটা অক্ষর বাদ দিয়ে ছোট করে লিখতে চাই, তখন অ্যাপোস্ট্রফি ব্যবহার করা যেতে পারে। যেমন আমরা হোয়াট ইজ না লিখে ওয়ার্ডস লিখতে পারি, আই এম না লিখে এম লিখতে পারি, আবার ডু নট না লিখে ডোন্ট লিখতে পারি। সো এই পর্যন্ত অ্যাপোস্ট্রফির ব্যবহার। এরপরে আমরা ক্যাপিটালাইজেশনের ব্যবহার দেখতে পারি। আমাদের এই পর্যন্ত যে 7টি পাংচুয়েশন মার্কের ব্যবহার দেখানো হলো, এই কয়েকটা নিয়ম যদি আমরা ভালো করে আয়ত্ত করতে পারি তাহলে পাংচুয়েশন সিলেবাসভুক্ত সকল গ্রামার আমরা সমাধান করতে পারবো। আমরা জানি পাংচুয়েশন একা আলাদা করে কিন্তু গ্রামারে আমাদের সিলেবাসে আসে না, এর সাথে ক্যাপিটালাইজেশন থাকে। সো ক্যাপিটালাইজেশন এর খুবই সংক্ষিপ্ত আকারে কয়েকটা নিয়ম যদি আমরা মনে রাখতে পারি, এটা আমরা ব্যবহার করতে পারবো। আমরা অনেকে ছোটবেলা থেকেই এই ক্যাপিটালাইজেশনের ব্যবহারকে খুবই সহজভাবে শিখে এসেছি। তাহলে চলো দেখি কয়েকটা নিয়ম আমরা কি কি ব্যবহার করব। প্রথম যে নিয়মটা আমরা দেখব যে প্রত্যেকটা সেন্টেন্সের প্রথম যে ওয়ার্ড থাকে তার প্রথম বর্ণটা ক্যাপিটাল লেটার হয়। এটা ছোটবেলা থেকে আমাদের পড়ে আসা একটা নিয়ম। পরবর্তী নিয়মগুলোর মধ্যে আমরা দেখতে পাবো কোনো ব্যক্তির নাম বা স্থান, গ্রাম, থানা, জেলা, দেশ, একতায় প্রপার যে নাউনগুলো থাকে এই নামগুলোর প্রথম বর্ণ ক্যাপিটাল লেটার হয়। উদাহরণ হিসেবে যদি আমরা দেখি মাই নেম ইজ রহিম, এখানে রহিম শব্দটা একজন মানুষের নাম। এরপরে লেখা আছে আই লিভ ইন মিরপুর, ঢাকা, বাংলাদেশ, এইসব কিছু জায়গার নাম। তাহলে মানুষের নাম, জায়গার নাম, এক কথায় প্রপার নাউনের প্রথম বর্ণ সেগুলো বাক্যের প্রথমে, শেষে বা মাঝে যেখানেই থাকুক আমাদের ক্যাপিটাল লেটার ব্যবহার করতে হবে। আবার 3 নম্বরে আমরা যদি দেখি আমি অর্থ বোঝাতে আই যখন ব্যবহার করা হয়, মানে আই শব্দটি যখন একা কোনো একটা সেন্টেন্সের ভেতরে থাকে তাহলে
সেটি সবসময় ক্যাপিটাল লেটার হয়। উদাহরণ হিসেবে আমরা এখানে ব্যবহার করছি ইফ হি ওয়ান্টস, যদি সে চায়, আই শ্যাল হেল্প হিম, আমি তাকে সাহায্য করব। এই বাক্যে আই শব্দটি যদিও সেন্টেন্সের মাঝে আছে, তবে এটি বড় হাতের, কারণ এটি আই দ্বারা একটা সাবজেক্ট বা একজন ব্যক্তিকে প্রকাশ করছে এবং আই একা আলাদাভাবে আছে। আমাদের পরবর্তী নিয়মটা হলো উপাধি। কারো উপাধি যদি আমরা প্রকাশ করি তখন তার প্রথম বর্ণটা ক্যাপিটাল লেটার ব্যবহার করা হয়। যেমন মিস্টার করিম ইজ আওয়ার হেডমাস্টার। হেডমাস্টার কিন্তু উপাধি বা পদবি, তাহলে এই শব্দটির প্রথম বর্ণ ক্যাপিটাল লেটারে হবে। এরপর অ্যাব্রিভিয়েশন। আমরা পাংচুয়েশন পড়ার সময় অ্যাব্রিভিয়েশনে একটা ব্যবহার দেখেছিলাম, সেখানে ডট ব্যবহার করতাম এবং ওখানে হয়তো তোমরা খেয়াল করে থাকবে প্রতিটি বর্ণর প্রথম বর্ণ কিন্তু বড় হাতে ছিল। যেমন এম এ বি এ ইউ এস এ, প্রত্যেকটা বর্ণ প্রথম বর্ণ নয়, শুধু প্রত্যেকটা বর্ণ ক্যাপিটাল লেটারে লিখতে হবে সকল অ্যাব্রিভিয়েশনে। এরপর আমরা দেখতে পাচ্ছি এই অ্যাব্রিভিয়েশনের বর্তমান ব্যবহার কিন্তু লক্ষ্য করা যায় না। আধুনিক গ্রামারে যখন আমরা ইংরেজি লিখতে যাই, ইউএসএ কিন্তু এই ডট ছাড়া আমরা লিখে থাকি। পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি চিঠিপত্রে যে সম্বোধন করা হয়, যেমন আমরা যদি একটা চিঠির শুরুর দিকে দেখি, আমরা মাই ডিয়ার মাদার এটা লিখতে পারি, আবার ডিয়ার স্যার লেখা যায়। যেই অংশটুকু সম্বোধন করা হচ্ছে, যেমন এই অংশে মাদার বলে সম্বোধন করা হচ্ছে আর দ্বিতীয় অংশে স্যার বলে সম্বোধন করা হচ্ছে, এই শব্দগুলোর প্রথম বর্ণ ক্যাপিটাল লেটার হবে। যখন কোনো বই সম্পর্কে কথা বলবো বা বইয়ের নাম, বই, পুস্তক, ধর্মগ্রন্থ বা সংবাদপত্র, এইসব কিছুর নাম, এগুলো তো প্রপার নাউন হিসেবে বিবেচিত হবে। আমরা আগেই পড়েছি প্রপার নাউন বড় হাতের বর্ণ ব্যবহার করে। দ্য কোরআন, দ্য ডেইলি স্টার, প্রত্যেকটা বর্ণ বড় হাতের ব্যবহার করা হচ্ছে। যখন কোনো শিক্ষা প্রতিষ্ঠান, উপাসনালয়, ব্যবসায় বা সমিতি প্রভৃতির নাম আমরা আগেই বললাম প্রপার নাউন এর প্রথম বর্ণ বড় হাতের হবে। শিক্ষা প্রতিষ্ঠানের নাম বা ব্যবসায় প্রতিষ্ঠানের নাম বড় হাতের বর্ণ দিয়ে শুরু করতে হবে। এখানে একটা লক্ষণীয় বিষয় আছে, একটা প্রতিষ্ঠানের নাম বা শিক্ষা প্রতিষ্ঠানের নাম বড় হতে পারে, কয়েকটা শব্দের হতে পারে। যেমন ঢাকা সিটি কলেজ, এখানে ঢাকা সিটি কলেজ তিনটা শব্দেরই প্রথম বর্ণ কিন্তু বড় হাতের ব্যবহার করতে হবে। এরপর আমরা দেখতে পাচ্ছি শিক্ষা প্রতিষ্ঠানের যে বিষয়গুলো আছে তাদের প্রথম বর্ণ বড় হাতে ব্যবহার করতে হবে, যেমন বেঙ্গলি, ইংলিশ, ম্যাথমেটিক্স। এটি অত্যন্ত বহুল ব্যবহৃত একটি নিয়ম। এরপর যখন আমরা দেখব কোনো জাহাজ, বিমান, ট্রেন বা বিখ্যাত স্থানের নাম উল্লেখ করা হচ্ছে, তাদের প্রথম বর্ণ সবসময় ক্যাপিটাল লেটার হয়ে থাকবে। যেমন দ্য টাইটানিক, দ্য তাজমহল, মহানগর এক্সপ্রেস, এটি একটি ট্রেনের নাম। এই শব্দগুলোর প্রত্যেকটার প্রথম বর্ণ বড় হাতে দিতে হবে। যখন আমরা কোনো জাতি বা ধর্ম সম্প্রদায়ের নাম উল্লেখ করি, যেমন মুসলিমস, দ্য মুসলিম, ক্রিশ্চিয়ানস, দ্য সুন্নিস, এসব কিছু প্রথম বর্ণ বড় হাতে ব্যবহার করতে হয়। তাহলে এই পর্যন্ত আমরা 11টি আলাদা আলাদা নিয়ম দেখতে পেলাম ক্যাপিটালাইজেশনের। আমি জানি তোমরা বেশিরভাগ স্টুডেন্ট এই নিয়মগুলোর সাথে পূর্ব পরিচিত। চলো আর কয়েকটা দেখি। যখন আল্লাহ শব্দটি ব্যবহার করা হয় অথবা গড শব্দটি ব্যবহার করা হয়, আমরা জানি এই শব্দগুলো সবসময় বড় হাতের বর্ণ দিয়ে শুরু করতে হয়, এগুলো যদি বাক্যের মাঝে বা শেষে থাকে তারপরও। তবে এই শব্দের বিপরীতে যখন প্রোনাউন হি ব্যবহার করা হবে, তখন হি প্রোনাউন হলেও হি শব্দের এইচ প্রথম বর্ণ ব্যবহার করতে হবে, যেহেতু সে আল্লাহ শব্দটিকে বোঝাচ্ছে। এখানে আমরা উদাহরণ দেখতে পাচ্ছি, দ্য ওল্ড সেলর প্রেইড টু গড অ্যান্ড হি ব্লেসড হিম। এখানে হি ব্লেসড হিম বলতে ঈশ্বর বা গডকে প্রকাশ করা হচ্ছে, তাই এইচ বড় হাতে ব্যবহার করতে হবে। আমরা জানি দিনের নাম মানে বারের নাম, মাস বা ঐতিহাসিক ঘটনা যেগুলো আছে সেগুলো প্রথম বর্ণ বড় হাতে দিতে হয়। দিন মাস সম্পর্কে আমরা অবগত আছি। ঐতিহাসিক ঘটনা হিসেবে এখানে দ্য লিবারেশন ওয়ার শব্দটা আমরা উল্লেখ করতে পারি। আচ্ছা, একটা জিনিস পরিষ্কার হওয়া ভালো, ঐতিহাসিক ঘটনা ওই ঘটনাগুলো যেগুলো ইতিহাসের পাতায় জায়গা দখল করে নিয়েছে।
লিবারেশন ওয়ার আমাদের দেশের মুক্তিযুদ্ধ এরকম একটি ঘটনা। তাই আমরা যেরকম প্রতিষ্ঠানের প্রত্যেকটা শব্দের প্রথম বর্ণ বড় হাতে ব্যবহার করেছিলাম, লিবারেশন ওয়ার শব্দেরও প্রত্যেকটা শব্দের প্রথম বর্ণ বড় হাতে ব্যবহার করতে হবে। পরবর্তীতে একটা নিয়ম আমরা দেখতে পাবো, যখন আমরা ইংরেজি কোনো কবিতা লিখতে যাব প্রতিটা লাইনের প্রথম বর্ণ ক্যাপিটাল লেটার লিখতে হবে। এখানে এক্সাম্পল হিসেবে একটি কবিতা দেয়া আছে, ইন দ্য হার্ট অফ আ সিড বারিড সো ডিপ ডিপ সো ডিপ আ ডিয়ার লিটল প্ল্যান্ট লে ফাস্ট asleep। এখানে যদি আমরা খেয়াল করি প্রত্যেকটা লাইনের প্রথম বর্ণ বড় হাতে ব্যবহার করা হচ্ছে, যদিও বাক্যগুলো শেষ হয়নি, সম্পূর্ণ বাক্য নয়, তারপরও প্রতিটা প্রথম বর্ণ বড় হাতে ব্যবহার করা হচ্ছে। এই পর্যন্তই আমরা নিয়মগুলো দেখতে পাবো। আশা করি আজকের এই ভিডিওর মাধ্যমে পাংচুয়েশন এবং ক্যাপিটালাইজেশনের সকল নিয়ম তোমাদের বিস্তারিত জানা হয়ে গেছে। সো আমরা পরবর্তীতে এই পাংচুয়েশন এবং ক্যাপিটালাইজেশনের উপরে বোর্ড কোশ্চেনগুলো সলভ করব। সো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। গুড বাই।